আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি পারভেজ আছি আপনাদের সাথে কোবি সিটি থেকে, জাপান থেকে। তো এই মুহূর্তে আমি আছি আমার বাসার ছাদে। তো ভাবলাম আপনাদের সাথে কিছু আলোচনা করি। এবং এই মুহূর্তে আসলে অনেকেরই বেশি প্রশ্ন বা আকাঙ্ক্ষা জাপানে জব সম্পর্কে। ফুল টাইম জবের কীরকম ফ্যাসিলিটি, কীরকম স্যালারি, কোন সেক্টরে কীরকম স্যালারি, কীরকম ফ্যাসিলিটি, ইন ডিটেলসে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন। এবং যদি ফুল টাইম জব সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছোট জ্ঞান থেকে যতটুকু জানার বা যতটুকু জানি সেই হিসাবে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো জাপানে আসলে ফুল টাইম জব বা যে কোনো জবে অনেক ধরনের অনেক জবই আছে, যেটা এই মুহূর্তে বলা যায় যে প্রচুর পরিমাণ ফুল টাইম জব আছে। কিন্তু জাপানে বেশ কিছু প্রবলেম আছে, বেশ কিছু ফ্যাসিলিটিও আছে বলা যায় ফুল টাইমের ক্ষেত্রে। তো সর্বপ্রথম যেই প্রবলেমগুলো আমি বলি, তারপরে ফ্যাসিলিটি, তারপর হচ্ছে কোন কোন সেক্টরে কীরকম স্যালারি পাওয়া যায় নর্মালি, এবং বাকি বিষয়গুলো আমি আপনাদের সাথে রিকোয়ারমেন্ট কী কী থাকতে পারে এই বিষয়গুলো আপনাদের সাথে বলার চেষ্টা করব। তো সর্বপ্রথম যে প্রবলেমগুলো সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে জাপানে ফুল টাইম জবের ক্ষেত্রে জাপানিজ ল্যাঙ্গুয়েজ মোটামুটি জানা থাকতে হবে, ডেইলি কনভারসেশন লেভেলের। আর ভালো কোনো কোম্পানিতে যদি জব করতে চান তাহলে মোটামুটি ভালো লেভেলের বলা যায় যে GLPT N3 লেভেলের ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে, যেখানে আপনার কাঞ্জি সহকারে জানতে হবে। এটা একটা বাধ্যবাধকতার মতো, যেহেতু এই জাপানি ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছু তেমন একটা অ্যালাউ করে না। এদেশের লোক ইংরেজি ভাষায় খুব কম কথা বলে, একদম বলে না বললেই চলে। তো ল্যাঙ্গুয়েজ আপনাকে মাস্ট জানতে হয়। এবং সাধারণত যদি বেশিরভাগ আসলে জাপানিজরা ফুল টাইম জবের ক্ষেত্রে একটু বেশি টাইপের হয়ে থাকে, মানে কি বলা যায়, বেশি যারা বর্তমানে জাপানে আছেন তারা এই বিষয়টা বোঝেন, মানে একটু রাগী টাইপের লোক হয়ে থাকে। রাগী টাইপের বলতে আপনার সাথে সব কিছুই ঠিকঠাক ব্যবহার করবে, বাট আপনি যদি কখনো কোনো ভুল করেন কাজে, তাহলে ওরা আপনাকে বকাঝকা করতে পারে। ফুল টাইমের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। অনেক সময় স্যাক্রিফাইসটা খুব কম করে ওরা ভুল খুব কম দেখে। তো এটা হচ্ছে মূল সমস্যা আর কি। আপনি যে কোনো কাজই করেন না কেন আপনি এখানে ভুল করতে পারবেন না, এটা হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকে। তারপরে বাকিগুলো আসলে ওই রকম সমস্যা না। আর ফ্যাসিলিটি যেই বিষয়টা সেটা হচ্ছে, একটা ফুল টাইম জবে নর্মালি ধরেন আপনার যে কোনো ডিপার্টমেন্টই হোক স্টার্টিং হয় হচ্ছে 1,80,000 থেকে 2 লাখের মধ্যে। স্টার্টিং স্যালারিটা হয় এরকমই, যেই ক্ষেত্রে আপনার কোনো কাজের অভিজ্ঞতা না থাকলে এরকমই হয়। এবং সেক্ষেত্রে অনেক কোম্পানি আপনাকে বাসা ভাড়া দিবে, তারপর আপনার রুম থেকে কোম্পানির পর্যন্ত যাওয়া আসা যে যাতায়াত ভাড়া ওইটা দিবে, তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স দিবে, তারপর হচ্ছে আপনার বোনাস থাকে অনেক কোম্পানিতে। আপনার যা স্যালারি প্রত্যেক বছর কোনো কোম্পানি 2 বছরের স্যালারি 2বারে বোনাস দেয়, বছরে 2বার, হয়তো বা প্রত্যেকবারে 2 মাসের স্যালারি বোনাস দেয় 6 মাস অন্তর অন্তর। তো মানে হচ্ছে আপনার 1 বছরে 4 মাসের বোনাস পাবেন। আবার কোনো কোম্পানি আসলে এই বোনাসগুলোও দেয় না। তো এটা কোম্পানির উপর নির্ভর করে। সাধারণত নর্মাল কোম্পানিগুলো বোনাস খুব কম দেয়, ওই অন্য ফ্যাসিলিটিগুলো কম দেয়।
এবার আসুন নর্মালি সবচেয়ে বেশি ফ্যাসিলিটি কোন জবে দেওয়া হয়, পরবর্তীতে সবচেয়ে বেশি স্যালারি কোন জব, এই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করব। এবং কোন বিষয়ে পড়ালেখা করলো আপনি কোন জব বা কিভাবে আপনি জব কোনটা চয়েস করতে পারেন সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব। তো যদি জব ফ্যাসিলিটি সব কিছু বিবেচনা করা হয় জাপানে থাকার জন্য লং টাইম, তাহলে এই মুহূর্তে লং টাইম থাকা জাপানের সকল ধরনের ফ্যাসিলিটি একমাত্র হচ্ছে কেয়ার গিভার যে জবটা আছে সেটার মধ্যে একদম এ টু জেড ইন ডিটেলসে যদি বলতে থাকি, তাহলে জাপানে এমন কোনো ফ্যাসিলিটি নেই যেটা এই কেয়ার গিভার জবে নাই। তবে কেয়ার গিভার জবটা একটু কঠিন হয়ে থাকে নর্মালি। যদি এই বিষয়ে কেয়ার গিভার জব সম্পর্কে যদি কারো ডিটেলসে জানা লাগে বা যে জবগুলোর কথা এখন বলবো সেই জবগুলো যদি কারো ডিটেলসে জানতে মন চায় তাহলে এই ভিডিওতে কমেন্ট করলে আমি এই বিষয়ে নতুন আর একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ফার্স্টে কেয়ার গিভারে সোজা কথা, আপনার জাপানে সরকার থেকে এবং জাপানে এমন কোনো ফ্যাসিলিটি নেই যেটা কেয়ার গিভারে নেই। ফার্স্ট হচ্ছে এটা, স্যালারি হইতে বোনাস হইতে যা আছে সব কিছুই। দ্বিতীয় হচ্ছে আপনার আইটি জবেও এরকম বোনাস, তারপরে হচ্ছে স্যালারি অনেক বেশি থাকে। যদি জাপানের সবচেয়ে হাইস্ট স্যালারির কথা বলা হয় তাহলে আইটি জব হচ্ছে জাপানের সর্বোচ্চ স্যালারি। তবে আইটি জব পেতে হলে আপনি শুধু আইটি ডিপার্টমেন্টের কোনো ভার্সিটিতে পড়লে আপনি ওই আইটির ওই হাইস্ট স্যালারিগুলা ওইটা আপনি পাবেন না। আপনাকে আইটি জবের ভালো স্যালারি পেতে হলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং জানতে হবে। প্রোগ্রামিংয়ের উপর স্যালারিটা অনেক বেশি হয়ে থাকে এবং আদার্স অনেক ফ্যাসিলিটি আছে আইটির প্রোগ্রামিং জবে। আইটির অনেকগুলো জব আছে, তারপর আইটি বিজনেস বা আবিজাবি অনেক জব আছে আইটি ডিপার্টমেন্টের, বাট প্রোগ্রামিং ডিপার্টমেন্ট হাই স্যালারি হয়ে থাকে। একদম নর্মাল একটা জাভা ডেভেলপারের স্যালারিও আপনার 4 লাখ থেকে শুরু হয়, যেটা জাপানের রেগুলার স্যালারি স্টার্ট হয় 2 লাখ থেকে, যেটা আইটি স্যালারিটা ডবল বলা যায়। এবং বোনাস টোনাস তো সব কিছু মিলেই আছেই। পরে হচ্ছে আপনার অটোমোবাইল ইঞ্জিনিয়ার, যেটাকে জাপানে জিদোশে বলা হয়। এটা আসলে জাপানে এটা সেনমন পড়তে হয়, পড়ার পরে আপনি এই জবটা পেতে পারেন। এবং এই জবের বিশেষত্ব বলতে কি, জবটা করাটা বা জবটা পাওয়াটা অনেক সহজ, কিন্তু এটার জাপানে আইসা আপনি এই জবে এই পড়ালেখার খরচটা চালানোটা অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। কারণ হচ্ছে কুরুমা ডিপার্টমেন্টে পড়ালেখা অনেক খরচ, অনেক ব্যয়বহুল। প্রায় 3 বছরে আপনার 30 লাখ ইয়েনের মতো খরচ হয়, যেখানে আপনার 3 বছরে ইনকাম হবে অ্যাভারেজ যদি আপনি 1,20,000 করে মান্থলি হিসাব করেন তাহলে 36-37 লাখ টাকা বা 40 লাখ টাকার মতো ইনকাম হবে। যেখানে আপনার 30 লাখ টাকা 3 বছরে টিউশন ফি আছে, তাছাড়া 3 বছর আরও আদার্স বাসা ভাড়া টানা। সেই জন্য কুরুমা ডিপার্টমেন্টে পড়লে আপনার খরচটা অনেক বেশি। আপনার যারা পড়তে চায়, অনেকেই বাংলাদেশ থেকে অনেকেই পড়তে চায়, বাট ওই যে খরচ মেনটেন না করতে পেরে আবার অন্য দিকে মুভমেন্ট করতে হয়। তারপরে হচ্ছে জাপানে আরও কিছু জব আছে, যেমন আপনার হোটেল ডিপার্টমেন্টের জব আছে। আপনি যদি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েন সেখানেও ভালো জব আছে এবং ইন্টারন্যাশনালিভাবে এই জবগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, বোনাস বেতন। কিন্তু হোটেল জবের বেতনটা শুরু হয় নর্মালি হচ্ছে 2 লাখ, 1,80,90 বা 2,10,000 পর্যন্ত। তারপরে রেস্টুরেন্ট জব আছে, তাও এরকমই
তবে নতুন যারা বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স করে আসে তারাও সরাসরি হোটেল জবে ঢুকতে পারে, কোনো পড়ালেখা লাগে না। সেক্ষেত্রেও এরকম 2 লাখ টাকার মধ্যেই ঢুকতে পারে। এবং আমি এখানে যে জবগুলোর কথা বলছি, এই জবগুলো আসলে আপনারা যারা জাপানে আছেন বা যারা জাপানে আসবেন, পরে ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন এবং পরবর্তীতে জবে ঢুকবেন তাদের জন্য। কারণ হচ্ছে জাপান বাংলাদেশ থেকে সরাসরি কোনো জব ভিসায় লোক আনে না। আপনাকে এখানে এসে ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে আপনাকে এইসব জবে ঢুকতে হবে। কিন্তু কিছু ব্যতিক্রম আছে। বাংলাদেশ থেকে যেসব জবে সরাসরি বাংলাদেশ থেকে সরাসরি যেখানে জাপানের লোক আনে, তার মধ্যে একটা হচ্ছে আপনার ওই যেটাকে কেয়ার গিভার জব বলা হয়। এই জবটাতে আপনার লোক আনে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে জাপানি ভাষায় N4 ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে হবে। একদম অল্প খরচে জাপানে আসা যায়, কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করতে হবে। এবং আরেকটা জব আছে যেটা হচ্ছে আইটি জব। তবে আইটি জবের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে। অবশ্যই আপনাকে ভালো প্রোগ্রামার হতে হবে এবং আপনার ইংরেজি লেভেলটা খুব ভালো লাগবে। জাপানে একমাত্র জব যেটাতে ইংরেজি লেভেল ভালো হলে বা ডেলি কনভারসেশনে নেটিভ মতো হলেই আপনি এই জবে আসতে পারবেন। এবং এরকম অ্যাভেলেবেল জব আছে আইটিতে, যেখানে বিভিন্ন দেশ থেকে হায়ার করে আনে। কারণ আইটিতে প্রচুর পরিমাণ লোক জাপানে প্রয়োজন। এবং আপনারা জানেন যে জাপানে সব কিছু কার্ডলেস, মানে যে ক্যাশলেস যে লেনদেনগুলো, এগুলো সব কিছুই এই আইটি ডিপার্টমেন্টের বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আছে, এগুলোর মাধ্যমে হয়ে থাকে। তো এগুলো নিয়ে প্রচুর কাজ আছে জাপানে। এবং জাপানের ছোট্ট একটা রেস্টুরেন্ট হলো, এটার ওয়েবসাইট থাকে, পেমেন্ট গেটওয়ে, অনেক কাজ থাকে। একটা বাড়ি, একটা রেস্টুরেন্ট, যে কোনো বিজনেসের তো প্রচুর পরিমাণ কাজ এই আইটি ডিপার্টমেন্টের। তো এই হচ্ছে বিষয়। তো জাপানের জব নিয়ে যদি কারো প্রশ্ন বা যে কোনো কিছু থেকে থাকে, ডিটেলসে যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব ডিটেলসে ওই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।